বাংলাদেশেও যে পিরামিড আছে আপনি হয়তো তা আগে জানতেনই না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার নামের পিছনে লুকিয়ে আছে একটি রহস্য। আপনি কি কখনো ভেবে দেখেছেন বাংলাদেশের প্রথম মুদ্রা দেখতে কেমন ছিল? জানতে পারবেন সুন্দরবনের নামকরণ, অপরূপ দৃশ্য নিয়ে কিছু তথ্য, যা এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ সম্পর্কিত কিছু অজানা তথ্য। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি, এক ইতিহাস ও ঐতিহ্যের গভীর সমাহার। এদেশে অনেক অজানা ইতিহাস এবং চমৎকার তথ্য রয়েছে যা অনেকেই জানেন না। এই ভিডিওতে আমরা বাংলাদেশ সম্পর্কিত কিছু অজানা, আকর্ষণীয় এবং বিস্ময়কর তথ্য জানাবো, যা আমাদের সংস্কৃতি, ইতিহাস এবং জীবনযাত্রার সাথে সম্পর্কিত। কক্সবাজার প্রকৃতি, বিশালতা আর সমুদ্রের গর্জন শুনতে যদি মন চায় তাহলে চলে আসুন বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারে। এর সৌন্দর্যের লীলাভূমি যেন এক ক্যানভাস, যেখানে প্রতিটি ঢেউ এক একটি গল্প বলে যায়। কিন্তু আপনি কি জানেন এই অসাধারণ সৈকতের নামের পেছনে লুকিয়ে আছে একজন ব্রিটিশ অফিসারের স্মৃতিময় ইতিহাস? আমাদের প্রিয় বাংলাদেশ বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকতে অবস্থিত। এটি প্রায় 75 মাইল বা 120 কিলোমিটার দীর্ঘ এক নিরবিচ্ছিন্ন বালুকাময় স্থান, যা পৃথিবীতে খুবই বিরল। কিন্তু এই সৈকতটির নামের একজন ব্রিটিশ ব্যক্তির নামে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন হিরাম কক্স এর নামেই রাখা হয়েছে এই সৈকতের নাম। সালটা 1799। ক্যাপ্টেন হিরাম কক্স তখন আরাকান শরণার্থীদের নিয়ে কাজ করা একজন জনপ্রিয় প্রশাসক ছিলেন। তিনি ছিলেন একজন মানবিক ও উদার প্রকৃতির মানুষ, যার কাজ স্থানীয় মানুষদের জীবনে গভীর প্রভাব ফেলেছিলেন। তিনি চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে, যা বর্তমান কক্সবাজার এলাকা, সেখানে একটি শরণার্থী পুনর্বাসন কেন্দ্র স্থাপন করেন। তার মৃত্যুর পর স্থানীয় লোকজন তার সম্মানে একটি বাজার গড়ে তোলে, যার নাম হয় কক্স সাহেবের বাজার। সময়ের সাথে সাথে এই নামটি সংক্ষিপ্ত হয়ে যায় কক্সবাজার। আরেকটি দারুণ তথ্য, আপনি কি জানতেন কক্সবাজারের আগের নাম ছিল আলঙ্কি? কক্সবাজারের নামের পিছনে এই গল্পটি আপনাদের কেমন লাগলো? আপনার কি এই তথ্যগুলো জানা ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো আকর্ষণীয় গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বাংলাদেশের প্রথম মুদ্রা 1971 সাল। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ অর্জন করেছে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। They live in a wet and rainy land. একটি নতুন দেশ, নতুন স্বপ্ন, কিন্তু অর্থনীতির চাকা ঘোরানো তখন এক বিরাট চ্যালেঞ্জ। সদ্য স্বাধীন দেশে তখনও নিজস্ব কোনো মুদ্রা ব্যবস্থা গড়ে ওঠেনি। পাকিস্তানি রুপি ছিল একমাত্র বিনিময় মাধ্যম। কিন্তু সদ্য স্বাধীন হওয়া একটি জাতি কিভাবে ব্যবহার করবে শত্রুর মুদ্রা? এই সমস্যার এক অভিনব সমাধান নিয়ে আসা হলো। পাকিস্তানি রুপির উপর বসানো হলো বাংলাদেশের সিল। এটি শুধু একটি সিল নয়, ছিল সদ্য স্বাধীন জাতির আত্মমর্যাদা প্রতীক। এই সিল মারা রুপিগুলো তখন সাধারণ মানুষের হাতে ঘুরতে শুরু করে। প্রতিটি লেনদেনের উচ্চারিত হতো বাংলাদেশ নামটি, যা ছিল এক নতুন পরিচয়ের জানান। খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি, অচিরেই স্বাধীন বাংলাদেশের নিজস্ব মুদ্রা টাকা আত্মপ্রকাশ করে। স্বাধীন বাংলাদেশের নিজস্ব মুদ্রা আনুষ্ঠানিকভাবে চালু হয় 4 মার্চ 1972 সালে। এটি ছিল জাতির অর্থনৈতিক স্বাবলম্বিতার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই নতুন টাকা শুধু একটি বিনিময় মাধ্যম ছিল না, ছিল বাংলাদেশের সার্বভৌমত্বের এক জ্বলন্ত প্রতীক। প্রতিটি পয়সা, প্রতিটি নোট বহন করেছিল একটি জাতির আত্মত্যাগের ইতিহাস আর ভবিষ্যতের স্বপ্ন। পাকিস্তানি রুপির উপর বাংলাদেশের সিল থেকে শুরু করে নিজস্ব টাকা চালু হওয়ার এই পথ চলা বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি স্মরণ করিয়ে দেয় প্রতিকূল পরিস্থিতিতেও একটি জাতি কিভাবে নিজেদের পথ তৈরি করে নেয়। বাংলাদেশের প্রথম সংবাদপত্র 1818 সাল। ব্রিটিশ ভারত শ্রীরামপুরের মিশন। এখানে শুরু হয়েছিল এক নতুন দিগন্তের উন্মোচন। সমাচার দর্পণ বাংলা ভাষার প্রথম সংবাদপত্র। এটি শুধুমাত্র একটি সংবাদপত্রই ছিল না, ছিল জ্ঞান ও তথ্যের এক নতুন প্রবাহ, যা তৎকালীন বাংলা ভাষার মানুষের মনে ব্যাপক প্রভাব ফেলেছিল। সমাজের প্রতিচ্ছবি, খবর আর নতুন চিন্তাধারা ছড়িয়ে পড়েছিল এই কাগজের মাধ্যমে। সময় গড়িয়েছে, দেশ স্বাধীন হয়েছে, আর স্বাধীন বাংলাদেশ
বাংলাদেশের প্রথম দৈনিক সংবাদপত্র হয়ে উঠেছিল দৈনিক আজাদ নামে। 1930-এর দশকে যার পথ চলা শুরু হয়েছিল তা স্বাধীনতার পরেও আমাদের সংবাদ জগতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দৈনিক আজাদ শুধু খবর পরিবেশন করেনি, এটি ছিল আমাদের জাতির কণ্ঠস্বর, ইতিহাসের সাক্ষী। ভাষার আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার নীরব সাক্ষী এই সংবাদপত্র। সমাচার দর্পণ থেকে দৈনিক আজাদ পর্যন্ত প্রতিটি সংবাদপত্রই আমাদের সমাজের আয়না। তারা শুধু তথ্য দেয় না, আমাদের চিন্তা ও চেতনাকে জাগ্রত করে। ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র আমাদের প্রতিদিনের সঙ্গী, যা আমাদের বিশ্ব সম্পর্কে অবগত রাখে এবং আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা সম্পর্কে সচেতন করে তোলে। সুন্দরবনের নামকরণ। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন এক অপার রহস্য আর সৌন্দর্যের লীলাভূমি। সবুজ আর জলের মায়াজালে ঘেরা এই বনভূমি যুগে যুগে মুগ্ধ করেছে মানুষকে। কিন্তু এই অসাধারণ বনের নামটি কোথা থেকে এলো? এর পিছনে রয়েছে দুটি প্রধান জনশ্রুতি। প্রথম এবং সবচেয়ে প্রচলিত মতটি হলো সুন্দরবনের নামকরণ হয়েছে এর প্রধান বৃক্ষ সুন্দরী গাছের নাম থেকে। এই লবণাক্ত জলের পরিবেশে সুন্দরী গাছই হলো বনের প্রাণ। এই গাছ শুধু বনের সৌন্দর্যই বাড়ায় না, এর কাঠ খুবই মজবুত এবং টেকসই। সুন্দরী গাছ এই বনের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে চলেছে হাজার বছর ধরে। তাই এই গাছের নামেই বনের নামকরণটি হওয়াটা খুবই যৌক্তিক। দ্বিতীয় মতটি হলো এই বনের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই এর নামকরণ হয়েছে সুন্দরবন বা সুন্দর জঙ্গল। সত্যি এই বনের প্রতিটা কোণায় লুকিয়ে আছে মুগ্ধ করার মতো দৃশ্য। এই দুটি মতামতের মধ্যে কোনটি বেশি গ্রহণযোগ্য তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে বেশিরভাগ ইতিহাসবিদ এবং গবেষক সুন্দরী গাছের নাম থেকেই সুন্দরবন নাম আসার পক্ষে মত দেন। যে নামেই হোক না কেন, সুন্দরবন আমাদের প্রকৃতির এক অমূল্য সম্পদ। এর সংরক্ষণ আমাদের সকলেরই দায়িত্ব। বাংলাদেশের পিরামিড। যখন আমরা পিরামিড শব্দটা শুনি তখন চোখের সামনে ভেসে ওঠে মিশরের সুবিশাল রহস্যময় স্থাপনাগুলো, হাজার হাজার বছর ধরে যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, নিজেদের বুকে লুকিয়ে রেখেছে প্রাচীন গল্প। কিন্তু যদি বলি আমাদের বাংলাদেশেও আছে এমন কিছু প্রাচীন কাঠামো যা হয়তো মিশরের পিরামিডের মতো উচ্চ নয়, কিন্তু তাদের ইতিহাস আর গুরুত্ব কোনো অংশেই কম নয়। আমরা চলে এসেছি বগুড়ার মহাস্থানগড়ে। বাংলাদেশের প্রাচীনতম স্থানগুলোর মধ্যে এটি অন্যতম। এখানে মাটির নিচে লুকিয়ে আছে সুপ্রাচীন সভ্যতার হাজারো নিদর্শন। এখানে রয়েছে গোবিন্দবিটা, বেহলার বাসরঘর এবং আরো অনেক প্রাচীনতম টিলা স্তূপ। আপাত দৃষ্টিতে এগুলি সাধারণ মাটির টিলা মনে হলেও গবেষকদের কাছে এগুলি বাংলাদেশের পিরামিডের মতোই গুরুত্বপূর্ণ। এই টিলাগুলির নিচে লুকিয়ে আছে বিশাল বৌদ্ধবিহার, মন্দির এবং প্রাচীন নগরীর ধ্বংস সর্বশেষ। গবেষকদের খননের মাধ্যমে যখন এদের অংশবিশেষ উন্মোচন হয় তখন তাদের বিশাল গঠনশৈলী আর নির্মাণ কৌশল দেখে আমরা হতবাক হয়ে যাই। এই স্তূপগুলো বা টিলাগুলো প্রাচীন বাংলার স্থাপত্য ও প্রকৌশলের এক অসাধারণ উদাহরণ। তারা ইঙ্গিত দেয় এক সমৃদ্ধশালী সভ্যতা যেখানে ধর্ম, সংস্কৃতি আর জ্ঞান চর্চা ছিল জীবনের অবিচ্ছেদ্য অংশ। হয়তো মিশরের পিরামিডের মতো উঁচু চূড়া নেই আমাদের, কিন্তু মহাস্থানগড়ের এই টিলাগুলো বাংলাদেশের নিজস্ব পিরামিড। এরা আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্যের আর প্রাচীন সভ্যতার গৌরবময় নিদর্শন। এই নীরব সাক্ষীগুলো আমাদের পূর্বপুরুষদের গল্প বলে, আমাদের শিকড়ের সন্ধান দেয় এবং ভবিষ্যৎ প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানতে অনুপ্রাণিত করে। তো বন্ধুরা, আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন হাজারো অজানা তথ্য জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।